প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের পরিসংখ্যান এর উপর ক্লাস নিব। ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণী তোমাদের জন্য এই ক্লাসটি খুবই জরুরি হবে। এই ক্লাসটির মাধ্যমে তোমরা ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর পরিসংখ্যানের উপরে কিন্তু সমূহ জ্ঞান তোমরা অর্জন করতে পারো। তাহলে আমরা এখানে প্রথমে হচ্ছে যে গড় নির্ণয়টি একটু দেখে নিচ্ছি। আমি একটা অংশ করে রেখেছি তোমাদের সুবিধার জন্য, বোঝানোর সুবিধার জন্য। কিছু সংখ্যা তোমাকে মনে করে দেওয়া হলো, এই সংখ্যাগুলোর বলছে সরাসরি পদ্ধতির গড় নির্ণয় করো। তাহলে সরাসরি পদ্ধতির গড় নির্ণয় যদি বলো, তুমি এখন এটা দেখিও না, আমি এটা বুঝাই দিই। সরাসরি পদ্ধতির গড় নির্ণয়ের জন্য তোমরা সূত্র জানো যে উপাত্তসমূহের সমষ্টি উপরে থাকে আর মোট উপাত্তের সংখ্যা নিচে থাকে। আমি সূত্রটা উপরে লিখতে হবে প্রথমে। উপাত্তসমূহের সমষ্টি থাকবে উপরে, নিচে থাকবে মোট উপাত্তের সংখ্যা। তো উপাত্তসমূহের সমষ্টি যোগ করলে যা আসে তা হলো 190। আর এখানে মোট উপাত্তের সংখ্যা কয়টি আছে? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি। 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে 190কে যখন আমরা 8 দিয়ে ভাগ দিব, তখন এর সরাসরি পদ্ধতির গড় আসবে 23.75। দেখো, সরাসরি পদ্ধতির গড় যদি বলে তাহলে কিন্তু আমার অঙ্কটি এখানেই শেষ। সরাসরি পদ্ধতির গড় বললে অঙ্কটি কিন্তু এখানেই শেষ। কিন্তু যদি আমাকে বলে যে শ্রেণী ব্যাপ্তির মাধ্যমে গড় নির্ণয় করো, শ্রেণী ব্যাপ্তির মাধ্যমে গড় নির্ণয় করো বা শ্রেণীর মাধ্যমে গড় নির্ণয় করো, তখন কিন্তু অঙ্কটি চেঞ্জ হবে। কেমন? তাহলে এখানে তোমার প্রশ্ন এসেছে, মনে করো যে শ্রেণী ব্যাপ্তি 5 নিয়ে গড় নির্ণয় করো। শ্রেণী ব্যাপ্তি নিয়ে তোমার হচ্ছে যে গড় নির্ণয় করো শ্রেণী ব্যাপ্তির মাধ্যমে। তখন আর তুমি এই পদ্ধতিতে করলে হবে না। এটা সরাসরি পদ্ধতির গড় নির্ণয় বা নর্মাল গড় নির্ণয় বললে তুমি এটা করে দিবা। কিন্তু যদি শ্রেণীব্যাপ্তির কথাটা উল্লেখ থাকে তখন তোমাকে কিন্তু এই পদ্ধতিতে আসতে হবে। কি করতে হবে? আমি ধরে নিলাম শ্রেণী ব্যবধান 5। তোমাকে একটু খেয়াল করতে হবে যে এখানে সর্বনিম্ন কত এবং সর্বোচ্চ কত। এখানে সর্বনিম্ন হচ্ছে 17 আর সর্বোচ্চ হচ্ছে 30। তো সেক্ষেত্রে এই ডিস্টেন্সটা মানে সংখ্যাগুলোর মধ্যকার পার্থক্য খুব বেশি নেই। তো তুমি সেখানে চাইলে 3-4ও ব্যবধান নিতে পারো। আমি 5 নিয়েছি। কেমন? আবার অনেক সময় দেখা যায় যে তোমার এই ব্যবধানটা দাঁড়িয়ে যায় 70-80-তে, তখন তুমি ব্যবধানটা 10 নিবা। আর যদি তারা বলে দেয় যে এত ব্যবধান নাও, তখন তো তোমার কিছু করার নেই, তখন তা দিয়েই তোমাকে করতে হবে। আচ্ছা, এরপর দেখো এখানে আমাদের দেখতে হবে এখানে সর্বনিম্ন সংখ্যা কোনটি। সর্বনিম্ন হচ্ছে 17, সর্বোচ্চ সংখ্যা হচ্ছে এখানে 30 এবং পরিসর নির্ণয় করবা সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ 1, পরিসরের সূত্র। তাহলে এখান থেকে তোমার আসবে কত? 14। শ্রেণী সংখ্যা নির্ণয় করব যে কয়টা শ্রেণী আমার লাগবে, কয়টা শ্রেণী আমাকে করতে হবে সেজন্য বের করে নিব। এটা অনেক সময় তোমাদের এমসিকিউতেও আসবে। পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান। তাহলে পরিসর আসছে কত? 14 আর শ্রেণী ব্যবধান হচ্ছে 5। তখন এর অ্যান্সার আমরা পাচ্ছি কত? 3, মানে 2.8। তো 2.8 মানে আমরা 2-এর চেয়ে বেশি বললেই আমরা 3-এ চলে যাব। 4-এর চেয়ে বেশি আসলেই আমরা 5-এ চলে যাব। তাহলে 2.8 মানে 3 প্রায়। আচ্ছা, তারপরে এবার চলো আমরা শ্রেণীব্যাপ্তি করে ফেলি। শ্রেণীব্যাপ্তি আমরা ছোট সংখ্যাটা দিয়ে করতে পারি। 17 থেকে শুরু করতে পারি। 17 থেকে শুরু করে 5 ব্যবধান করো। 17, 18, 19, 20, 21। প্রথমে আসলাম এতটুকু। তারপর একটা 22, 23, 24, 25, 26। 22 থেকে 26। তারপর একটা হচ্ছে 27, 28, 29, 30, 31। 27 থেকে 31। এই যে চলে আসলো আমাদের সব সংখ্যাগুলোর লিমিট এখানে চলে আসলো। এবার এর মধ্যে আমরা ট্যালিগুলো স্থাপন করি। 17 থেকে 21-এর মধ্যে কয়টি সংখ্যা রয়েছে? 17 একটি, 19 দুইটি সংখ্যা আছে, 20ও আছে, 3টি আছে। তাহলে এখানে ট্যালি হবে 1, 2, 3, গণসংখ্যাতে লিখব 3। এরপরে 22 থেকে 26-এর মধ্যে কয়টি আছে দেখো তো দেখি। 23, তারপর আর আছে কিনা 25। এই দুটি সংখ্যা আছে, এই যে 2। 27 থেকে 31-এর মধ্যে কয়টি সংখ্যা আছে? 27 থেকে 31-এর মধ্যে এই 1টি, 2টি, 3টি। 1, 2, 3। তাহলে এখানে আছে 2, এখানে আছে 3। মোট গণসংখ্যাকে n দিয়ে প্রকাশ করে। 3, 3, 6, 6 দিয়ে হচ্ছে 8। আচ্ছা, দেখো ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্টদের দেখা যাবে বলবে হচ্ছে তোমার গণসংখ্যা সারণী তৈরি করো, তাহলে তোমাদের এতটুকু শেষ। বা সপ্তম অষ্টম বলতে পারে গণসংখ্যা সারণী তৈরি করো, তাহলে এতটুকু শেষ। কিন্তু তোমাকে যদি বলে যে শ্রেণীব্যাপ্তির মাধ্যমে গড় নির্ণয় করো, তখন আমাকে কিন্তু মধ্যমান এবং এফআইএক্সআই করতে হবে। এটা সাধারণত সপ্তম অষ্টম শ্রেণীর জন্য লাগবে। তাহলে মধ্যমান আমরা কিভাবে করব? মধ্যমানের সিস্টেমটা হচ্ছে এই নিম্ন সীমা ও উচ্চ সীমাকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে কত হবে সেটা? 17 যোগ
21 ভাগ 2, তাহলে আসবে কত? 19। তারপরে একটা 22 যোগ 26 ভাগ 2, ওখানে আসলো কত? 24। তারপরেরটা 27 যোগ 31 ভাগ 2, ওখানে আসবে কত? 29। এভাবে করে আমরা মধ্যমান বের করব সব সময়, কেমন? তাহলে কোনো শ্রেণীর যদি মধ্যমান বের করতে বলে, তাহলে এই যে লোয়ার লিমিট বা নিম্ন সীমা এবং উচ্চ সীমা দুটিকে যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হবে, তাহলেই মধ্যমানটা পেয়ে যাব। এর পরের কাজ হচ্ছে fi xi দুটিকে গুণ করে মান বসিয়ে দিতে হবে। 19 গুণ 3 সমান হচ্ছে 57। তারপর 24 গুণ 2 সমান 48, আর 29 গুণ 3 সমান হচ্ছে 87। এইবার তোমার কাজ হলো সামেশন fi xi নির্ণয় করা। সামেশন fi xi মানে কি? সামেশন মানে যোগফল, সামেশন মানে যোগফল, এগুলো যোগফল করো। তাহলে ওই যে পেলাম 87 যোগ 48 যোগ 57, 192, 192 এসেছে। তাহলে এবারে তুমি যখন গড় নির্ণয় করবে, এর সূত্র হলো, আমি এখানেই করি তাহলে এটাকে, গড় নির্ণয়ের সূত্রটা হলো, এখানে তখন লিখতে হবে গড় সমান সামেশন fi xi বাই n। তাহলে সামেশন fi xi তে আছে কত? 192, নিচে আছে 8। তাহলে 192 কে যখন 8 দিয়ে ভাগ দিবে, 192 কে যখন 8 দিয়ে ভাগ দিবে, তখন চলে আসলো কত? 24। ঠিক আছে, তখন চলে আসলো কত? 24। তাহলে যে 192 ভাগ 8, সিস্টেমটা এটাই, তোমরা একটু ক্যালকুলেশনটা আবার করে নিবে। তাহলে আমরা শ্রেণীব্যাপ্তির মাধ্যমে যখন গড় করলাম তখন আমরা পেলাম 24, আর যখন আমরা সরাসরি পদ্ধতিতে গড় করলাম তখন আমরা পেয়েছিলাম 23 দশমিক সামথিং। তাহলে দুটি গড়ের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। তাহলে আমাকে প্রশ্ন বলতে পারে যে শ্রেণীব্যাপ্তির মাধ্যমেও সরাসরি পদ্ধতির গড়ের পার্থক্য নির্ণয় করো। সেক্ষেত্রে আমরা বড়টি থেকে ছোটটি বিয়োগ করে দিয়ে আমরা একটা পার্থক্য পেয়ে যাব। এই হচ্ছে গড় নির্ণয়ের সিস্টেম। এরপরে আসতে পারে যে এই সংখ্যাগুলোর মধ্যে মধ্যক নির্ণয় করো, প্রচুরক নির্ণয় করো, কেমন? চলো একটু আমরা মধ্যক নির্ণয়ের কাজটি একটু দেখে নিই। মধ্যক নির্ণয়ের সূত্র তোমরা আশা করি জানো। মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে, যদি n এর মান বিজোড় হয় তাহলে হলো n/2। মধ্যকের সূত্র যদি n এর মান বিজোড় হয়, n বলতে মোট সংখ্যা কয়টি আছে, n এর মান যদি বিজোড় হয় তাহলে মধ্যকের সূত্র হলো n+1/2 তম পদ, কেমন? আর যদি জোড় হয় তখন সূত্র হলো, আর যদি n এর মান জোড় হয় তখন সূত্র হলো n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ এর যোগফল ডিভাইডেড বাই 2। এই হচ্ছে মধ্যকের সূত্র। তবে মধ্যক নির্ণয়ের সবচেয়ে প্রথম কাজ হলো বিন্যস্ত করা। উপাত্তগুলোকে আগে তোমাকে বিন্যস্ত করতে হবে। তাহলে বিন্যস্ত উপাত্ত কি বলতো দেখি? 17, 19, 20, তারপরে হলো 23, 25, 27, 29 এবং 30। এভাবে আগে বিন্যস্ত করতে হবে। আমরা কি করেছি? এটা ঊর্ধ্বক্রম, ছোট থেকে বড়, 1 2 3 4 5 6 7 8, এই যে 8টি সংখ্যা বিশিষ্ট আমার সেই উপাত্তগুলোকে বিন্যস্ত করেছি। এবার এখানে সংখ্যা যেহেতু 8, মানে n এর মান যেহেতু জোড়, এখানে যেহেতু তোমার n এর মান হচ্ছে 8 অর্থাৎ জোড় সংখ্যা, তাহলে মধ্যকের সূত্র কি বলেছিলাম? মধ্যকের সূত্র হচ্ছে n/2 তম পদ যোগ n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। তাহলে এখন n/2 তম পদ আমি যদি একটু এদিকে করি, n/2 তম পদ বলতে কে আছে বলো দেখি? n এর মান যদি 8 হয়, 8কে 2 দিয়ে ভাগ করো, তখন আসবে চতুর্থ পদ। আর 8কে 2 দিয়ে ভাগ করলে 4, 4 যোগ 1 সমান কত? পঞ্চম পদ ডিভাইডেড বাই 2। এই যে সাজিয়েছো, বিন্যস্ত করেছো, ওখান থেকেই তোমার চতুর্থ পঞ্চম পদ নিতে হবে। 1 2 3 4, চতুর্থ পদ হচ্ছে 23, পঞ্চম পদ হলো 25 ভাগ 2।
তাহলে আসতেছে 48/2 সমান 24। এই হচ্ছে তোমার এই উপাত্তগুলোর মধ্যক। আর যদি বিজোড় হতো তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতাম n+1/2 তম পদ, কেমন? তখন সেখানে সরাসরি এখান থেকে কোনো একটি সংখ্যা চলে আসতো। তাহলে আমরা এখন পর্যন্ত কি শিখলাম? আমরা সরাসরি পদ্ধতি গড় শিখলাম, আমরা শ্রেণীব্যাপ্তির মাধ্যমে গড় শিখলাম, আমরা মধ্যক শিখলাম, আমরা হচ্ছে প্রচুরকের বিষয়টা যদি দেখো, এই উপাত্তগুলোতে যে সংখ্যাটি সর্বাধিক বার থাকবে সেটাকেই প্রচুরক দিতে হবে। আর যদি কোনো সংখ্যা মধ্যে একটি সংখ্যাও একাধিকবার নেই তাহলে সেক্ষেত্রে প্রচুরক শূন্য লিখবে না, সেক্ষেত্রে প্রচুরক লিখতে হবে প্রচুরক নেই, প্রচুরক নেই। এক্ষেত্রে প্রচুরক নেই, কারণ এখানে প্রচুরকের জন্য তো একাধিকবার থাকতে হবে কোনো সংখ্যা, সেটা তো নেই। কখনো কখনো দেখা যায় যে দুটি সংখ্যাই 2 বার করে এসেছে, বাকিগুলো একবার, তখন ওই দুটি সংখ্যাই প্রচুরক, অর্থাৎ প্রচুরক একাধিকও হতে পারে। কখনো কখনো দেখা যায় যে দুটি সংখ্যা 3 বার করে এসেছে, তখন ওই দুটি সংখ্যাই প্রচুরক। তাহলে আমরা প্রচুরক পর্যন্ত আশা করছি পারবো।